প্রিয় দর্শক, আপনাদের শুভেচ্ছা জানিয়ে গ্রামীণফোন আজকের সংবাদপত্র শুরু করছি। আমি মীর মাসরুর জামান। সংবাদপত্রের শিরোনামকে ঘিরে চলমান পরিস্থিতি নিয়ে আলোচনার নিয়মিত এই আয়োজনে আজ আমাদের সঙ্গে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতার শিক্ষক শামীম রেজা। আমরা স্বাগত জানাচ্ছি আপনাকে। ধন্যবাদ। তো অনুষ্ঠানের রীতি অনুযায়ী সংবাদপত্রের শিরোনামগুলো দেখি, তারপর আলোচনা শুরু করছি। দৈনিক ইত্তেফাক, মধ্যবর্তী নির্বাচনের সম্ভাবনা নেই, সাংবাদিক সম্মেলনে প্রধানমন্ত্রী। উপাচার্য ছাড়া চলছে 41 বেসরকারি বিশ্ববিদ্যালয়। বাংলাদেশ প্রতিদিন, আলাদা বিমানের প্রস্তাব নাকচ, সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মানব জমিন, মধ্যবর্তী নির্বাচন নয়, ইসি গঠনের পদক্ষেপ প্রেসিডেন্টই নেবেন। আমাদের সময়, জটিল হচ্ছে রোহিঙ্গা সমস্যা, সমাধানে নেই কার্যকর উদ্যোগ। জায়দিন, এজেন্ট ব্যাংকিং প্রসারের সঙ্গে বাড়ছে ঝুঁকিও, বাংলাদেশ ব্যাংকের পরিদর্শন প্রতিবেদন। মানব কণ্ঠ, প্রধানমন্ত্রী স্পিকারের উপস্থিতিতে উন্মুক্ত হবে আজ, উন্মোচনের অপেক্ষায় সংসদ ভবনের দুর্লভ স্থাপত্য কর্মের নকশা। আমাদের অর্থনীতি, বিজিএমইএ ভবন, চলতি সপ্তাহেই রিভিউ আবেদন করব, সিদ্দিকুর রহমান। দৈনিক দিনকাল, লুইকান বাস্তবায়নে যা যা করতে হবে। দৈনিক সংগ্রাম, এডিবির প্রতিবেদন প্রকাশ, 2010-এ শেয়ার বাজার কেলেঙ্কারিতে ক্ষতি 2 লাখ কোটি টাকার বেশি। দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস, প্রাইম মিনিস্টার অপটিমিস্টিক অ্যাবাউট তিস্তা ট্রিটি। সংবাদপত্রের শিরোনামগুলো দেখলাম। আজ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংবাদ সম্মেলন করেছেন তার হাঙ্গেরি সফরকে ঘিরে, যেখানে তিনি বিশ্ব পানি সম্মেলনে যোগ দিয়েছেন এবং হাঙ্গেরির প্রেসিডেন্টের সাথে বৈঠক করেছেন, সেই সাথে কিছু সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছেন উন্নয়ন বিষয়ে। আর এর সঙ্গে আরেকটি ঘটনা জড়িয়ে গিয়েছিল যে তার যাওয়ার পথে তাকে বহনকারী বিমানটি জরুরি অবতরণ করতে বাধ্য হয়েছিল। তো সমস্ত বিষয়ে উঠে এসেছে আলোচনায়। প্রথমে হাঙ্গেরির প্রসঙ্গে তিনি বলেছেন, বিমানের জরুরি অবতরণ প্রসঙ্গে তিনি বলেছেন যে সেটি যান্ত্রিক ত্রুটি ছিল। প্রথমেই যদি সম্মেলন যে কথাটা বললেন, এটা একটা ভালো রীতি মাননীয় প্রধানমন্ত্রী শুরু করেছেন যে উনি বিদেশ সফরের পরে একটা ব্রিফিং দেন এবং একটা ধারণা পাওয়া যায় কি হলো। তো বিশেষ আলোচনায় ছিল বিমানের যান্ত্রিক ত্রুটির বিষয়টা, এবং প্রধানমন্ত্রী যখন তার যাত্রাপথে ছিলেন তখন থেকেই আলোচনার সূত্রপাত। পরবর্তীতে তো তদন্ত কমিটিও গঠিত হয়েছে এটা নিয়ে। তো উনি যেটা বলেছেন যেটা যান্ত্রিক ত্রুটি ছিল, তো সেক্ষেত্রে যান্ত্রিক ত্রুটির আবার অনেক রকম ব্যাখ্যা হতে পারে, এবং যান্ত্রিক ত্রুটি যাতে না হয় বা কেন হলো এই প্রশ্নগুলো কিন্তু থেকে যায়। আমি মনে করি যে প্রধানমন্ত্রী অনেক উদারভাবে বিষয়টি বর্ণনা করেছেন যে একটা যন্ত্র যেটা আকাশে উন্নয়ন করে তার তো একটা যান্ত্রিক ত্রুটি হতেই পারে। সেটা আমরাও মনে করি। সবচাইতে একেবারে সূক্ষ্ম যে বিষয়টা, আপনি যদি বলেন যে যানগুলো স্পেসে যায় তারও যান্ত্রিক ত্রুটি দেখা দেয়, যেটা একেবারে সূক্ষ্মাতি সূক্ষ্ম একটা বিষয়। কিন্তু বিমানের এটার ক্ষেত্রে আমার মনে হয় যে বিষয়টা নিয়ে বা যে উদ্বেগ নিয়ে আলোচনা ছিল, যে এখনো যে ইন্সপেকশন গুলো করবার কথাটা উড্ডয়নের আগে, বিশেষ করে যেখানে প্রধানমন্ত্রী যাচ্ছেন, তার সফর সঙ্গীরা যাচ্ছেন, এরকম একটা গুরুত্বপূর্ণ উড্ডয়নের আগে যে বিষয়গুলো নিশ্চিত হবার পরে উড্ডয়নের বিষয়টা সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণ করা হয়, সেক্ষেত্রে কোনো ঘাটতি ছিল কিনা সে প্রশ্ন কিন্তু আমার মনে হয় যে করবার সুযোগ থাকে। আর একটা হলো যে নিয়মিত ভাবে তার যে রক্ষণাবেক্ষণের ব্যাপারটা, কারণ প্রধানমন্ত্রীকে বহনকারী কোন বিমানের এই নিয়ে আমরা 2 বার বা দ্বিতীয়বারের মতো সম্ভবত একটা শুনলাম। যে ধরনের বিমানে প্রধানমন্ত্রী গেছেন সে ধরনের বিমান সম্পর্কে আমাদের যদি সাধারণ ধারণাও বলি, সেগুলোর ক্ষেত্রে বলা হয় যে যান্ত্রিকভাবে সেটা এত উন্নত, বা এই প্রজন্মের যে বিমানগুলো সেটা আগের চাইতে, যেমন একবার আমার মনে আছে আমি একটা আগ্রহী জানতে চেয়েছিলাম এই ধরনের একটা বিমানে সাধারণ যাত্রী হিসাবে উড্ডয়নের সময় যেটা কি ধরনের যান্ত্রিক সুবিধা আছে। তো একজন দায়িত্বশীল কর্মকর্তা এইভাবে বলছিলেন যে দেখেন, যদি সৃষ্টিকর্তা না চান তো সাধারণভাবে এটার তেমন কোনো দুর্ঘটনা ঘটবার কথা না, এত যান্ত্রিক ভাবে এটা সুরক্ষিত, এবং তার এই বিকল্প ব্যবস্থা আছে, এই অতিরিক্ত ব্যবস্থা আছে যেগুলো আগের প্রজন্মের বিমানে ছিল না। তো আমরা কিন্তু ওই অর্থে আশা করতেই পারি যে এই ধরনের যান্ত্রিক ত্রুটি হবে না, এবং যে জায়গাটা হয়েছে সেটা মোটেই, আপনি জানেন যে আফগানিস্তানের উপর যাবার পরে এবং যেখানে ইমার্জেন্সি ল্যান্ডিং করতে হয়েছে এটা ছাড়া কিন্তু বিকল্পও ছিল না। তো নিশ্চয়ই তারা ভবিষ্যতে ব্যাপারে অত্যন্ত সতর্ক হবেন যে তার উড্ডয়নের একবারে চূড়ান্ত ছাড়পত্র দেবার আগে
যান্ত্রিক ত্রুটি বিষয়গুলো যাতে না দেখা দেয় বা এরকম সমস্যাগুলো না হয়। এর মধ্যে আমরা শিরোনামে দেখতে পেয়েছিলাম, বিশেষ করে বিমান মন্ত্রণালয়ের দিক থেকে যেরকম বলা হচ্ছিল যে ভিভিআইপিদের জন্য আলাদা জেট কেনার কথা ভাবা হচ্ছে। তো মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংবাদ সম্মেলনে বলেছেন যে এই মুহূর্তে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর জন্য আলাদা উড়োজাহাজ কেনার প্রয়োজন নেই। আবারও দেখেন যে যদি যান্ত্রিক ত্রুটির বিষয়টা সত্যি যদি কোথাও কোনো গাফিলতি থেকে থাকে, আমরা বলছি না যে আছে, কারণ প্রধানমন্ত্রী নিজেও বলছেন এটা যান্ত্রিক ত্রুটি, তো প্রধানমন্ত্রীকে বহনকারীর বিমানের ক্ষেত্রে যদি এই ধরনের প্রসঙ্গ ওঠে তাহলে কিন্তু স্বাভাবিকভাবে যেটা প্রধানমন্ত্রীও বলেছেন যে সাধারণ যাত্রীদের যখন বহন করা হয় তাহলে কি সেখানে তাহলে আলাদা কোনো দৃষ্টি দেওয়া হবে না? এখন ভিভিআইপিদের জন্য পৃথিবীর অনেক দেশেই আছে বিশেষ ব্যবস্থা, সেই বিশেষ ব্যবস্থা কিন্তু এই কারণে করা হয়, তার একটা হলো বিশেষ নিরাপত্তা ব্যবস্থা দেওয়া, যে তার অতিরিক্ত নিরাপত্তা প্রয়োজন পড়ে। অনেক সময় এই ধরনের যখন তারা লম্বা সফরে যান তখন তার অনেক দাপ্তরিক কাজও থাকে, অনেক বিষয় থাকে, এবং এই ধরনের বিমানে বিশেষ ব্যবস্থা থাকে যেটা উনি তার উড্ডয়ন কালে বা ভ্রমণ কালেও তিনি তার দাপ্তরিক কাজগুলো করতে থাকেন, এটা একটা থাকে। আরো বিশেষ কোন কোন ক্ষেত্রে যদি আপনি এসবও বাদ দেন, খুব বড় রাষ্ট্র একটা ভালো অবস্থায় আছে, সেটা কিন্তু তার সম্মান দেখানোর জন্য এই ধরনের ব্যবস্থা অনেক সময় করা হয়, যে তিনি তার সফর সঙ্গীদের নিয়ে যাচ্ছেন, একজন প্রেসিডেন্ট আসছেন বা প্রধানমন্ত্রী আসছেন এবং তার নিজস্ব রাষ্ট্রের, এটা তখন রাষ্ট্রের একটা সম্মানের একটা প্রতীক হয়ে দাঁড়ায় যে তার নিজস্ব এই ধরনের ব্যবস্থা আছে। এবং আমার মনে হয় যে এয়ারফোর্স ওয়ান তো সবাই জানেন, সে চলচ্চিত্র দেখেছেন তারা হলিউডে, যে মার্কিন রাষ্ট্রপতিকে বহনকারী বিমানের যে ধরনের সুযোগ সুবিধা, বাংলাদেশ একটা এখন উঠতি দেশ এবং ভবিষ্যতে এমন হবে যে আমাদের সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধানদের জন্য হয়তো এরকম বিশেষ ব্যবস্থা আমরা করতে পারবো, বা ভিভিআইপিদের জন্য এটার অনেক ধরনের সুবিধাও আছে। কিন্তু যেটা তার চেয়ে গুরুত্বপূর্ণ, আমার প্রধানমন্ত্রী নিজেই উত্তর দিয়েছেন যে তিনি সবার জন্য নিরাপদ একটা বিমান চান। আমার মানে সেটা অত্যন্ত তার দিক থেকে বলবো যে খুবই মহানুভবতার কথা, যে উনি হয়তো ব্যবস্থা সেটা করা যেত বা ভবিষ্যতে হবে, কিন্তু সবার জন্য যাতে নিরাপদ হয়, এবং কখনো বাংলাদেশের সেই সামর্থ্য হলে, সেই প্রয়োজন হলে নিশ্চয়ই তখন যারা দায়িত্বে থাকবেন তারা সেটা ভেবে দেখবেন। আরেকটি প্রসঙ্গ এসেছে আলোচনায়, সেটি হচ্ছে যে বিদেশি টেলিভিশন চ্যানেল যাদের সম্প্রচার রয়েছে আমাদের দেশে, তাদের জন্য সম্প্রচার ফি নির্ধারণের বিষয়টি বিবেচনা করা হচ্ছে। দেখেন, এখন বিদেশি চ্যানেলগুলো বা বিজ্ঞাপন নিয়ে গত বেশ অনেকদিন ধরে অনেক রকম আলোচনা করছে, এবং এই আলোচনা হয়তো সংক্ষিপ্ত অনুষ্ঠানে আমরা অত বিস্তৃতভাবে করতে পারবো না। আমরা সাধারণভাবে যেটা প্রত্যাশা করি যে আমরা তো আমাদের আকাশ খোলা রেখেছি, আমরা আঞ্চলিক টেলিভিশনগুলো দেখি, অর্থাৎ দক্ষিণ এশিয়ার যদি দেশগুলোর কথা বলি, আমরা ইউরোপ আমেরিকার চ্যানেলগুলো দেখতে পাচ্ছি, মোটামুটি বৈশ্বিক সব চ্যানেলই আমরা এখানে আসতে দেখছি, সেটা একদম স্পোর্টস চ্যানেল থেকে শুরু করে, সংবাদ চ্যানেল থেকে শুরু করে অন্যান্য বিনোদনের যেগুলো আছে। আমাদের কিন্তু বরাবরই একটা দুঃখবোধ রয়েছে এবং চাহিদাও রয়েছে যে আমাদের টেলিভিশন চ্যানেলগুলো পাশের দেশগুলোতে দেখতে যাও। আমি যদি আরো স্পষ্ট করে বলি যে পাশের দেশ ভারত কিন্তু আমাদের টেলিভিশন চ্যানেল দেখতে পায় না, আমরা তাদের প্রায় সব পাই, সেটা আমরা যত সহজে আমরা যদি বলি যে তার ওইভাবে বললে একটা সংবাদ চ্যানেল আমরা ওই অর্থে পাই, এবং বাকি সবই কিন্তু বিনোদন ধর্মী সংবাদগুলো পাই, চ্যানেলগুলো পাই, এবং স্পোর্টস চ্যানেলগুলো পাই। তো আমাদেরও স্পোর্টস চ্যানেল আছে, আমাদেরও অসংখ্য, আমাদেরও ভালো ভালো চ্যানেলগুলো রয়েছে, এবং যেগুলো দীর্ঘদিন ধরে দাবি করা হয় যে পাশের অনেকগুলো রাজ্যে কিন্তু বাংলা ভাষাভাষী দর্শক রয়েছেন, পশ্চিমবঙ্গ বিরাট রাজ্য বাংলা ভাষাভাষীর, আসামে বাংলা ভাষাভাষী রয়েছেন, ত্রিপুরাতে রয়েছেন, আরো ছোট ছোট অঞ্চলগুলোতে রয়েছেন। তো তারা কেন আমাদের টেলিভিশন দেখা থেকে বঞ্চিত হবেন? এবং সেখানে যে চাহিদা নাই সেটা কিন্তু বলা যাবে না। আমরা পাশের দেশে অনুষ্ঠিত অনেক গণমাধ্যম সংক্রান্ত সম্মেলনেও যখন যাই, তখনও কিন্তু তাদের কাছে আমরা বলতে শুনি যে আমরা তো আপনাদের চ্যানেল দেখতে চাই, বা দেখতে পেলে ভালো হতো। এবং সেই প্রত্যাশা আমাদের ছিল যে আমাদের চ্যানেলগুলো যদি সেখানে যেত তাহলে সেখানেও হয়তো তাদের বিজ্ঞাপন আমরা পেতাম, আমাদের চ্যানেলগুলো পেতাম, এবং সেই রাজস্ব আমরা সেখান থেকে আয় করতে পারতাম। তো এইটা নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন আলোচনা হয়েছে। তারা হয়তো বলছেন যে আইনগতভাবে কোনো জটিলতা নাই কিন্তু ভারতের দিক থেকে, কিন্তু বাস্তবে দেখা যায় যে এক ধরনের ঠিক স্বাচ্ছন্দ্য প্রক্রিয়াটা নাই কেবল অপারেটরস এবং যারা অনুমতি দেবেন এই প্রক্রিয়ার মধ্যে। যদিও কাগজে কলমে বলা হচ্ছে যে কোনো অসুবিধা নাই, তাদের একাধিক দায়িত্বশীল ব্যক্তিও বাংলাদেশে অনেক সময় এসে বলেছেন কোনো অসুবিধা নেই, কিন্তু বিড়ালের গলায় ঘন্টা বাঁধার একটা বিষয় আছে। এবং আপনি যে কথাটি বলছিলেন যে আমরা তো কাউকে আটকে রাখতে চাই না, এই উন্মুক্ত বিশ্বে অবশ্যই আমরা অন্য বিষয় না দেখলে কিভাবে আমাদের জিনিসগুলো সমৃদ্ধ হবে, বা কিন্তু আমার মনে হয় যে আমাদেরও বোধহয় সময় এসেছে যে আমরা যখন আমাদের টেলিভিশনে বিজ্ঞাপন নিয়ে কথা বলছি, বা আমাদের টেলিভিশন আন্তর্জাতিক ক্ষেত্রে ছড়িয়ে দেবার কথা বলছি, বা অনুষ্ঠানগুলো, আমার মনে হয় যে এই বিষয়টা
কর্তৃপক্ষ বলেন, কেবল অপারেটরস বলেন বা সংশ্লিষ্ট যারা আছেন তাদের চিন্তা ভাবনা করা প্রয়োজন। এই একই প্রসঙ্গে আমরা ভিন্ন একটি সংবাদ শিরোনামও দেখতে পাচ্ছি, সেটি হচ্ছে যে আমাদের টেলিভিশন চ্যানেলগুলোর মালিকদের যে সংগঠন অ্যাডকো, তারাও বলেছেন যে দেশি চ্যানেলগুলোর স্বার্থ রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। মানে এই জাতীয় সমস্ত দিকগুলো থেকে আমাদের স্বার্থ রক্ষার জন্য আমিও তাই মনে করি যে দেখুন, এটা একটা আমাদের এখন ওই অর্থে বললে একটা ক্রমবর্ধমান সম্প্রচার মাধ্যমের একটা পরিবেশ আমাদের এখানে তৈরি হচ্ছে, কিন্তু মনে রাখতে হবে সেটা সেই যে সামগ্রিক যে রাজস্ব সেটা কিন্তু খুব বড় না, এবং ওইটা যে খুব বড় আকারে বাড়ছে তা কিন্তু না। আপনি যদি পরিসংখ্যান দেখেন সেটা প্রায় স্থিরই আছে বেশ অনেক বছর ধরে, এবং একটা ধারণাও করা যায় যে আমাদের এই ছোট বাজারে কতগুলো টেলিভিশন চ্যানেল চললে বা কি পরিমাণ বিজ্ঞাপন সেখান থেকে সংগৃহীত হতে পারে। এটা নিশ্চয়ই ভারতের মতো বিশাল বাজার না, বা দুবাইয়ের মতো আমাদের অত বড় না যদি আমরা এই অঞ্চলের কথা বলি। তো সেখানে বিভিন্ন সময় বিজ্ঞাপন দেওয়া নিয়ে কথা আছে, বিদেশি অনুষ্ঠানগুলো নিয়েও কথা আছে। আমি মনে করি যে এটা নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে যদি সমাধান করা যায়, বসে যারা নেতৃস্থানীয় আছেন, শিল্পী কুশলী বৃন্দ যারা আছেন, সবারই এটা নিয়ে আগ্রহ আছে। আমি মনে করি যে টেলিভিশন শিল্পটা গড়ে উঠেছে সবার সামগ্রিক অবদানে। এখানে মালিক আছেন, বিনিয়োগকারী আছেন, সম্পাদক মন্ডলী আছে, শিল্পী আছেন, এমনকি আমরাও যারা আসি তারাও চেষ্টা করি আপনাদের এই সম্প্রচার মাধ্যম যারা আরো বিকশিত হোক। তো আমার মনে হয় যে আলোচক হিসেবে হয়তো আমার এর বেশি আর বলাও, এখানে অনেক ধরনের বিষয় রয়েছে হয়তো যারা এটা বিনিয়োগকারী আছেন, মালিকরা আছেন, কিন্তু আমি মনে প্রাণে বিশ্বাস করতে চাই যে এটা আলোচনা করে তারা একটা সমাধানে পৌঁছাবেন। সংবাদ শিরোনামে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবাদ সম্মেলনের দিকে যদি আবার আমরা যাই, সেখানে আরেকটি বিষয় এসেছে, সেটি হচ্ছে এর মধ্যে নির্বাচন কমিশন পুনর্গঠনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যে প্রস্তাব দিয়েছেন, মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে সেটি নিয়ে এই মুহূর্তে ভাবার কিছু নেই, এবং মধ্যবর্তী নির্বাচন নিয়েও আর কিছু নেই। এই প্রসঙ্গে তো আওয়ামী লীগ তার দলগত মতামতের আগে দিয়েছে, সেটা আমরা আলোচনাও করেছি বিভিন্ন সময়। সবশেষে প্রধানমন্ত্রী বললেন বিষয়টি নিয়ে। এমনিও যে বাস্তবে আপনি দেখেন আসলে তার মধ্যবর্তী নির্বাচনের ওই অর্থে যদি সময় ধরি তেমন কোন যৌক্তিকতা অন্তত এই মুহূর্তে দেখা যায় না। আর একটা হয় যে মধ্যবর্তী নির্বাচনে অনেক সময় আমরা এমনও ব্যাখ্যা দিতে চেষ্টা করি যে একটা জরুরি অবস্থার প্রেক্ষিতে, একেবারে মেপে যে মাঝামাঝি, ঠিক সেটা না। তো সেই ধরনের রাজনৈতিক পরিবেশও এই মুহূর্তে অন্তত লক্ষ্য করা যাচ্ছে না যে যার জন্য যারা সরকারে আছেন বা যে রাজনৈতিক দল দেশ পরিচালনা করছেন তাদের দিক থেকে খুব বেশি তাগিদের প্রয়োজন আছে যে মধ্যবর্তী নির্বাচনে। আর তাছাড়া পরবর্তী নির্বাচনের প্রস্তুতিও প্রায় আগামী বছর থেকে শুরু হবে। এছাড়া নারায়ণগঞ্জের নির্বাচন আছে, জেলা পরিষদের নির্বাচন ওই অর্থে আছে, সবকিছু মিলে অন্য নির্বাচনের তোড়জোড় আছে। আমার মনে হয় যে উনি সম্ভবত ওই যে আলোচনা শুরু হয়েছিল সেটা স্পষ্ট করে দিয়েছেন যে মধ্যবর্তী নির্বাচনের অন্তত এই মুহূর্তে কোনো সম্ভাবনা নাই বা সে ধরনের কোনো বাস্তব ভিত্তিও নাই। আমরা রোহিঙ্গা ইস্যুতে তো শিরোনাম দেখতেই পাচ্ছি দিনের পর দিন ধরে, তো এবং সেখানে সবচেয়ে বেশি যার দিকে দৃষ্টি যায় সেটি হচ্ছে অং সান সুচি, যিনি শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন এবং যিনি মূলত মিয়ানমারের সরকার পরিচালনা করছেন যেভাবেই হোক। তো সেখান থেকে সুচি রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে কথা বলেছেন এবং বলেছেন যে বিরোধ আর না বাড়িয়ে তিনি এখন আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চান যাতে সমস্যাটির সমাধান হয়। এটা আমার মনে হয় যে আজকে সবাই বিষয়টা লক্ষ্য করেছে, কারণ রোহিঙ্গা ইস্যুতে তো আমাদের সাংঘাতিকভাবে আমরা পর্যবেক্ষণ করছি, আমরা উদ্বিগ্ন বিষয়টি নিয়ে। এবং সুচির উপরে দীর্ঘদিন ধরে এই দাবি করছিল বিশ্ব সম্প্রদায়, করছিল, আমরা করছি, দক্ষিণ এশিয়া করছে, দক্ষিণ পূর্ব এশিয়াও করছে, অন্যান্য সংস্থাগুলো তো আছে, কিন্তু উনি কিন্তু একাধিক ঘটনার পরে মুখ খোলেননি। এখন বাস্তব পরিস্থিতি যাই হোক, আমরা ধরে নিই যে তিনি পুরোপুরি তার যে শাসনতান্ত্রিক কাঠামো আছে সেখানে তার কতটুকু নিয়ন্ত্রণ আছে সেটা নিয়েও কথা উঠেছে, কিন্তু একটা জিনিস দেখেন, উনি কিন্তু আবারও অত্যন্ত কৌশলী ভাষায় বিষয়টার উত্তর দিয়েছেন। কারণ এখানে নিন্দার তো কোনো সুর সেখানে পাওয়া যায়নি। আমি যদি আমার ব্যক্তিগত মতামত বলি, মানে বাংলাদেশের একটা রাষ্ট্রীয় অবস্থান থাকতে পারে বা আমাদের সরকারের একটা অবস্থান আছে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটা অবস্থান আছে, আমি ব্যক্তিগতভাবে মনে করি তিনি যেটা করেছেন সেটা এক ধরনের ভাষার মারপ্যাচ তো সেখানে আছেন, সবকিছু মিলে উনি সমঝোতা এবং আপনি যদি বলেন যে আপোষের দায়ভারটা চাপিয়ে দিয়েছেন ক্ষতিগ্রস্ত পক্ষটার উপরে। আন্তর্জাতিক মহল কেবল নিন্দা করছে, সমাধানের কথা বলেনি, এই বক্তব্যের সঙ্গে আমি একমত না। অবশ্যই আন্তর্জাতিক মহল বারবারই বলছে যে দেশের অভ্যন্তরে যেটা করছে সেটা সঠিক না, এবং ওনার এই বক্তব্যের সঙ্গে দ্বিমত পোষণের এই যে কারণে সুযোগ আছে যে মালয়েশিয়ার ব্যাপারে, আমরা মালয়েশিয়ার ব্যাপারে দীর্ঘদিন কিন্তু আমরা ক্রিটিক্যাল থেকেছি। আমরা বলেছি যে আসিয়ানের যে সমস্ত দেশগুলো এটা নিয়ে সবচেয়ে বেশি কথা বলতে পারে তার একটা হলো মালয়েশিয়া আর একটা হচ্ছে ইন্দোনেশিয়া। যদি কথা বলবার মতো এই ধরনের কোনো পরিবেশ থাকে, থাইল্যান্ডের একটা বলার একটা নৈতিক বিষয় আছে, কারণ তারাও নিয়েছে রোহিঙ্গাদের, কিন্তু সেক্ষেত্রে মালয়েশিয়া ওরকম জোরালো ভাবে এর আগে সাধারণত কথা বলতো না।
তো এবার একবারে খেলার প্রসঙ্গ থেকে শুরু করে আসিয়ান ফুটবল থেকে শুরু করে সবশেষ যে আমরা তথ্যটা পেয়েছি, তারা কিন্তু সরকারিভাবে অত্যন্ত কড়া ভাষায় অন্তত বিষয়টার সম্পর্কে তাদের মতামত ব্যক্ত করেছেন যে সেখানে এক ধরনের এথনিক ক্লিনজিং চলছে বা একদম রোহিঙ্গাদেরকে নিধনের যে প্রক্রিয়া সেটা চলছে, এবং সেটা একটা সরকারি ভাষ্যই সেখানে দেওয়া হয়েছে। এবং এটা আমি যথেষ্ট গুরুত্বপূর্ণ মনে করছি, কারণ অনেকদিন থেকে আমরা বলে আসছিলাম যে মালয়েশিয়ার সরকার শুধু না, তাদের মানবাধিকার যে সমস্ত সংগঠনগুলো আছেন, তাদের নাগরিক সমাজ যারা আছেন, এবং বিশেষ করে ইন্দোনেশিয়া মালয়েশিয়ার মতো যে সাধারণ যারা জনগণ আছেন, তাদেরও কিন্তু একটা নৈতিক দায় ছিল আসিয়ানের, আমি যদি অঞ্চল ভিত্তিক ওইভাবে চিন্তা করি যে এই বিষয়টা নিয়ে কথা বলবার, তো অন্তত সে প্রসঙ্গে তারা কথা বলেছেন এবং নিরাপত্তার ইস্যু দিয়েও কথা বলেছেন। যদিও তারা বলছেন যে দক্ষিণ পূর্ব এশিয়ার, কিন্তু তারা ওইভাবে জোর দেননি যে দক্ষিণ এশিয়ার একেবারে তার অব্যবহিত যে প্রতিবেশী বাংলাদেশ, তারাও যে চাপের মধ্যে আছে, এখানে যাতে নিরাপত্তার হুমকি পড়তে পারে এই বিষয়টা মালয়েশিয়া আবার জোর দেয়নি, অনেকটা তার মতো করে। তারপরেও মন্দের ভালো যত আসিয়ানের একটা গুরুত্বপূর্ণ দেশ হিসাবে সে তার মন্তব্য দিল। এখন সুচি যেভাবে বলছেন যে বিশ্ব নেতৃবৃন্দ বা বিশ্ব জনমত কেবল নিন্দা করছে, সমর্থন দিচ্ছেন না, এটা তো ঠিক না। আমরা এখন আন্তর্জাতিক সহযোগিতা চাইছেন, কিন্তু তার নিরাপত্তা রক্ষী বাহিনী এখন নিরাপত্তা, আপনি যদি সহযোগিতা প্রসঙ্গ, সহযোগিতার কিন্তু বারবার হাত বাড়ানো হয়েছে, সেই সহযোগিতার কিন্তু সে উত্তর মায়ানমার দেয়নি। আপনি যদি সহযোগিতা প্রসঙ্গ বলেন, যখন তারা পারসিকিউটেড হয়েছে, তাদের উপর অন্যায় অত্যাচার করা হয়েছে, তখন কি বাংলাদেশ তাদের আশ্রয় দেয়নি? সবচেয়ে বেশি এই ব্যাপারে যদি দায়ী দায়িত্ব নিয়ে থাকে, বাংলাদেশ দায়ী দায়িত্ব নিয়েছে। এখন উনি তখন দায়িত্বে ছিলেন না, হয়তো তিনি তখন এই সরকারি দায়িত্বে ছিলেন না, কিন্তু বাংলাদেশ তো সে দায়িত্ব নিয়েছে। উনি তো বলতে পারেন না যে বাংলাদেশ সেই দায়িত্ব গ্রহণ করেনি। থাইল্যান্ড কিছু দায়িত্ব গ্রহণ করেছে, মালয়েশিয়া কিছু দায়িত্ব গ্রহণ করেছে, মধ্যপ্রাচ্যের কিছু দেশ গ্রহণ করেছে, অন্যান্য দেশ ইউরোপ আমেরিকা তারাও অল্প কিছু একসময় প্রতিশ্রুতি দিয়েছেন, অল্প কিছু হয়তো নিয়েছেন। অত বিশ্ব সম্প্রদায় সেখানে রেসপন্ড করেনি এটা বলা যাবে না। এবং যে জায়গাগুলোতে ছিল, জাতিসংঘের মতো সেখানে কাজ করবার চেষ্টা করেছে। আর বাংলাদেশের কথা বারবার বলছি যে তার প্রতিবেশী দেশ একাধিকবার, অন্তত 4 দশকের মধ্যে একাধিকবার সে গ্রহণ করেছে, এবং এখনো পর্যন্ত আমরা সেই বিষয়টা নিয়ে আমাদেরকে তৎপর থাকতে হচ্ছে। অত বিশ্ব সম্প্রদায় এটাকে রেসপন্ড করেনি, কেবল নেতিবাচক ভাবে দেখছেন। এই বিষয়টা এইভাবে না দেখে বরং কোফি আনান যে কমিটি আপনি দেখেন, যে কমিশন যেটা করা হয়েছিল তাদের এই বিষয়টা সমাধানের জন্য, সেখানে বরং রোহিঙ্গাদের কোনো প্রতিনিধি ছিল না এবং এখনো পর্যন্ত না। এবং সেখানে তারা প্রতিবাদ জানিয়েছে রীতিমতো, রোহিঙ্গা যখন কোফি আনান গেছেন, মানে এক ধরনের যেটা করতে দেওয়া যাবে না। তো ঠিক আছে, তারপর উনি কথা বলেছেন, দেখা যাক ভবিষ্যতে এই বিষয়ে উনি আর কোনো বক্তব্য উপস্থাপন করেন কিনা। কিন্তু আমরাও চাইবো যে এর একটা সুষ্ঠু সমাধান হোক এবং মায়ানমারকে এটা বন্ধ করতে হবে এই প্রক্রিয়া।